ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আপনাদের মনে আছে কক্সবাজারের একজন ওয়ার্ড চেয়ারম্যান, সম্ভবত কাউন্সিলর একরাম, তার ফোনে ভেসে আসছিল, তার মেয়ে কথা বলছিল, সেই ফোনে আমরা গুলির শব্দটি শুনেছিলাম। ইলিয়াস আলীর কথা, চৌধুরী আলমের কথা, সুমনের কথা, এই গুমের ঘটনাগুলো তো ঘটেছেই, কিন্তু এই সব ছাপিয়ে যেটি বলতে হয় সেটি হলো মেজর জিয়া, মেজর জাহিদ, এদের মতো চৌকস সেনা অফিসার, এবং একই সঙ্গে যে পিলখানায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে দারুণ মেধাবী এবং চৌকস সেনা অফিসারদেরকে বিভিন্নভাবে নিয়ে জড়ো করা হয়েছিল এবং তারা মারা গিয়েছে, এবং সেখান থেকে ঘটনার পরম্পরায় বেশ কয়েকজন সেনা অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, এবং এমনকি তাদের মধ্যে তাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে হত্যাও করা হয়েছে এবং পরিবারদের উপর চালানো হয়েছে অকথ্য নির্যাতন। এটি আজকে ওঠার মতো ঘটনা এই কারণে যে এরা তো বাংলাদেশকে, অর্থাৎ দেশকে রক্ষার জন্য সর্বোচ্চ যে বাহিনী, সেনাবাহিনীর হয়ে তারা শপথ নিয়েছিলেন, এবং প্রতিটি কর্মকর্তা প্রত্যেকেই সুপার ডেকোরেটেড অফিসার ছিলেন। আমরা এই বিষয়গুলো এখন আসছে, এগুলো নিয়ে আলোচনা করব। দর্শক, আমাদের আজকের বিষয় দুঃশাসন 2009 থেকে 2024, গুম, খুন ও জঙ্গি নাটক। আপনি বুঝতেই পারছেন যে জঙ্গি নাটক কেন বলছি। কল্যাণপুরের জাহাজবাড়ির ঘটনা মনে আছে নিশ্চয়ই। এইগুলার ভেতরে আস্তে আস্তে ঘটনাগুলো বের হয়ে আসছে। আমরা এই আলোচনার মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ মাহবুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনামটি দেখে আলোচনা শুরু করব। রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করা হয়েছে, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানালেন সার্জিও গোর। দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তারেক রহমানের আলাদা বৈঠক। দেশ গড়তে প্রয়োজনে কঠোর হবে সরকার, বললেন তথ্যমন্ত্রী। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি, অতএব এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। গণভোটের রায় না মানলে পরিণতি ভয়াবহ, জামায়াতের হুঁশিয়ারি। ফ্যাসিবাদের প্রমাণ আয়নাঘর, বললেন চিফ প্রসিকিউটর। মেট্রো স্টেশনে পাওয়া বস্তব বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান পুলিশের। এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সব গণপরিবহনে চালু হলো জিপিএস, ডিভাইস না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিআরটিএর। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন। মাহবুর রহমান খান, আমি একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই। সেটি হলো যে আজকে তিনজন বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারপতি, যে র্যাব এবং বিভিন্ন বাহিনীর যে বন্দিশালা, যেটাকে আয়নাঘর বলে আখ্যা দেওয়া হয়েছে, একটি ডকুমেন্টারিতে এটাকে আয়নাঘর বলে বলা হয়েছে, তারপর থেকে এটি একটি রূপক নাম আয়নাঘর, সেটি দেখতে যাওয়া হয়। এবং এর আগের সরকার প্রধান উপদেষ্টা তিনি গিয়েছিলেন সেটি দেখতে। আমি একটু আইনের ব্যাখ্যাটি জানতে চাই যে বিচারকরা, যেটাকে আমরা বলি ঘটনাস্থল পরিদর্শন করার আইনের কি ব্যাখ্যা আছে নাকি আমি জানি না, এটা
চিফ প্রসিকিউটরও বলেছেন, বিচারকরা কেন গেলেন, এটাতে কোন উদ্দেশ্য থেকে তারা গেলেন, এই আইনের এই ব্যাখ্যাটুকু জানতে চাই, পরে পরে আমরা বিশদ আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং যারা দেখছেন। আসলে সাধারণত আমাদের দেশে বিষয়টা যেটা হয়, সব জায়গাতেই বিচার কার্যক্রম পরিচালিত হয় উত্থাপিত এভিডেন্স এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। তবে গুম খুনের যে বিষয়টা বা আয়নাঘরের যে বিষয়টার কথা আপনি বলেছেন, এটা বাংলাদেশের জন্মের পরে, জন্ম বলতে আপনি যদি সেই ব্রিটিশ আমল থেকেই শুরু করেন, ব্রিটিশ আমলের পর থেকেও যে বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রের জন্ম, তারপর থেকে আজ অবধি এটা একটা নতুন মানে মাত্রা মানুষকে নির্যাতনের বা নিপীড়নের, যেটা বিগত আমলে শেখ হাসিনা শুরু করেছিলেন। আমরা এই আয়নাঘরের যে গল্পটা, আয়নাঘরের সাথে যে পরিচয়টা, সেটা পেয়েছিলাম একটা ভয়ঙ্কর সময়, যখন আমাদের দেশে গুম খুন নির্যাতন বিরোধী দলের নেতাকর্মীদের উপরে মহামারী আকারে চলছিল। আপনারা জানেন বিএনপির চৌধুরী আলম, ইলিয়াস আলী, এরা গুম হয়ে গেছে, এদের কোনো অস্তিত্ব বা তাদের সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। এরপরে অসংখ্য আপনার বিএনপির নেতাকর্মী সহ অন্যান্য লোকজনকে গুম হয়ে গেছে, তাদের হদিস পাওয়া যায়নি। তো সালাউদ্দিন আহমেদকে পাওয়া গেছে ইন্ডিয়াতে, আপনার একজন সাংবাদিক কাজল সম্ভবত ওনার নাম, ওনাকে পাওয়া গেছে বর্ডারে। সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালের সাক্ষী, তাকে পাওয়া গেছে ইন্ডিয়াতে। তো এরকম নানাভাবে আপনার নিপীড়ন করা হয়েছিল। সেই নিপীড়নের জায়গাতে আয়নাঘর ছিল একটা ব্যতিক্রমী নির্যাতনের সেল বা টর্চার সেল, যেখানে দিনের পর দিন মানুষকে বন্দি করে রাখা হয়েছে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আপনার মেজর জাহিদ, যাকে জঙ্গি হিসাবে আপনার চৌকস একজন অফিসার ছিলেন, 2016 সালের সেপ্টেম্বর মাসের কোনো এক রাতে ওনাকে ওনার বাসা থেকে তুলে নেওয়া হয় এবং ওনাকে হত্যা করা হয়। একই সাথে ওনার স্ত্রী এবং 2 সন্তানকেও নিয়ে যাওয়া হয়, নিয়ে এই যে আয়নাঘরের কথা বলা হয়েছে সেখানে বন্দি রাখা হয়। আপনার আজমিকে বন্দি রাখা হয়, ব্যারিস্টার আরমানকে বন্দি রাখা হয়। তো যে আয়নাঘরের ঘটনাটা বা যে নির্মম বর্ণনা আমরা পেয়েছিলাম ইতিপূর্বে, সেটার বাস্তব রূপ আমরা 5 আগস্ট 2024 পরে দেখি। যে আয়নাঘর আমরা অনেকে হয়তো বিশ্বাস করতাম বা অবিশ্বাস করতাম যে এটা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি দেখেন ডিজিএফআই এর একটা আয়নাঘর ছিল, পরে আমরা জানলাম ডিবির ছিল, র্যাবের ছিল। তো এই জায়গাগুলো আসলে নির্যাতনের এক একটা প্রতীক ছিল, নির্যাতনের মানুষকে এক একটা নির্মম প্রকোষ্ঠ ছিল, যেটা আমাদের সবাইকে আপনার সংক্ষুব্ধ করেছে, ব্যথিত করেছে। তো আমার মনে হয় সেই জায়গা থেকে এই বিচার প্রক্রিয়াতে গুম খুনের ঘটনা যখন আসছে, বিশেষ করে গুমের বর্ণনাগুলো, তখন এক একজন ভিকটিম তো ট্রাইব্যুনালে গিয়ে তাদের নিদারুণ কষ্টের কথা, তারা কি দুঃসহ সময় ওখানে অতিবাহিত করেছে, সেই ঘরের বর্ণনাগুলো দিয়েছে, যে তারা কীরকম জায়গাতে থাকতো। তো সেটা হয়তো দেখার জন্য সেটা উপলব্ধির বিষয় হতে পারে, বা সেটা যেটি শুরু করেছিলেন যে সাধারণত এটাকে বলা হয় আইনের ভাষায় এরিয়া অফ অকারেন্স বা প্লেস অফ অকারেন্স। এটা সাধারণত বিচারকরা এভিডেন্সের উপরে, মানে কাগজের ডকুমেন্টসের উপরেই কথা বলে। কিন্তু আমরা এবার দেখলাম যে এই চিফ প্রসিকিউটরের সঙ্গে 3 জন বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতিরা, তারা নিজেরা সশরীরে, এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, বা এটা কোনো সাধারণ ঘটনাস্থল না যে আপনার একজন মানুষকে হত্যা করা হয় রাস্তার উপরে, তখন ধরেন রাস্তাটা তো দেখার কিছু নেই, এই রাস্তাটা নিজেই একটা এভিডেন্স না। কিন্তু এই আয়নাঘরগুলো কিন্তু জীবন্ত একটা এভিডেন্স। আপনার একটা মামলার জন্য, সাক্ষ্য প্রমাণের জন্য এই যে আয়নাঘরে যাওয়া বা আয়নাঘরটা দেখা, এটাই কিন্তু নিজেই বলতেছে যে আসলে সে কতটা। আপনি দেখেছেন আজকে আমরা অনেক মিডিয়াতে দেখেছি, সেই কিছু কিছু ঘরের প্রকোষ্ঠের মতো, দাঁড়ানোর মতো জায়গা নাই, ছোট্ট একটা কুঠুরি। তো এই বর্ণনাগুলো তো ট্রাইব্যুনালে এসেছে, জজ সাহেবরা শুনেছেন, হয়তো ওনাদের মধ্যেও প্রশ্ন জেগছে এই নির্মম, আসলে এরকম নির্মম কোনো জায়গা আছে কিনা, বা এরকম টর্চার সেলগুলো আছে কিনা এই মামলার বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে।
সেই জন্য ওনারা এটা দেখেছেন যে এটাও তো আসলে একটা এভিডেন্স। এই এভিডেন্সটা তো আর কোর্টে হাজির করা সম্ভব না, এবং এটা একটা সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য এভিডেন্স। আপনি যদি একটা জায়গায় গিয়ে দেখেন যে একটা, আপনি ধরেন আপনার এই মিডিয়া হাউস, এইখানে বিভিন্ন সাংবাদিকদের জায়গা আছে, বসার জায়গা আছে, কিন্তু এইখানে যদি একটা ছোট্ট প্রকোষ্ঠ থাকে, যে জায়গা একটা অস্বাভাবিক জায়গা, সেটা তো নিজেই বলবে যে আসলে এই জায়গাটা কেন করা হয়েছে বা কেন এই জায়গাটাতে আছে। তো আসলে যে এভিডেন্সগুলো আদালতে আসতেছে সেটার উপর বা যে বর্ণনা, নিষ্ঠুর জায়গাটার বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনার জায়গাটা ওনারা দেখেছেন, ওনাদের কাছে ঘটনাটা আরও বিশ্বাসযোগ্য হয়েছে, ঘটনার বাস্তব সাক্ষী ওনারা উপলব্ধি করতে পেরেছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি এটা এই বিচারটার ক্ষেত্রে আরও পজিটিভ কিছু, ভালো কিছু। এখন তো আপনার বিচার প্রক্রিয়ায় অনেক উন্নতি হচ্ছে। আসবো আপনার কাছে। এখানে সেনা সদস্যদেরকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা যেমন ঘটেছে, তেমনি সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে সার্ভিং সেনা সদস্যদেরকেও আটক করা হচ্ছে। এই পরিস্থিতি হচ্ছে, এটি নিয়ে আলাদা আলোচনায় যাব আমরা। আমি একটু কাজী মাহবুব রহমানের কাছে আসতে চাই। কনভেনশনাল ওয়েতে তো জেলখানা আছে, এমনকি তাকে যদি ফাঁসি দেন, ফাঁসির যে সেল, ফাঁসির সেলটাও একটা ছোট সেল, সেটার একটা সিস্টেমেটিক ওয়েতে আছে। এই যে কনভেনশনাল মেথড অফ পানিশমেন্ট, এই যে শাস্তি, এই কনভেনশনাল, এই প্রচলিত শাস্তির ব্যবস্থায় কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের হলো না, বা এইটা কেন? কারণ আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের, পুরোটা বলবো না, কতিপয় সদস্যদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তারা এই প্রকোষ্ঠগুলো তৈরি করেছেন। তো কনভেনশনাল মেথডে কেন হলো না, বা কেন ওনারা মনে করলেন যে, বা সেই সরকার মনে করেছিল যে এই রকম মেথডে গিয়ে তাকে শাস্তি দিতে হবে এবং অপরাধীদেরকে শায়েস্তা করতে হবে? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক মাহবুব ভাইও অনেক চমৎকারভাবে বিষয়গুলো তুলে ধরছিলেন। আপনাকে কর্তৃত্ববাদের ফিলসফিক্যাল জায়গা থেকে দেখতে হবে। আমার কাছে মনে হয়েছে যে কর্তৃত্ববাদ যে প্রতিষ্ঠিত হবে, এই পরিকল্পনা 2006 সালে নেওয়া অথবা 2004 সালে 5 সালে নেওয়া, কোনোভাবে যদি ক্ষমতা নেওয়া যায়, এই ক্ষমতা ছাড়া হবে না। আমি কিন্তু এটা অনুভব করেছিলাম যখন 2011 সালে আপনার তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল হয়, তখন এটা একদম ক্লিয়ার। তো এটা নিয়েও আমি একটা লেখা লিখেছিলাম ওই সময়। পরে 2013 সালে আমি একটা লেখা লিখেছিলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর একনায়কত্ব। এই শব্দই আমি 2013 সালে 12 জানুয়ারি ইউজ করেছি, ইত্তেফাকে একটা বড় কলামে, বিগ ফুল পেজ জুড়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর একনায়কত্ব। তো এখানে ব্যাপার হলো কি, একটা নায়কতান্ত্রিক ফ্যাসিবাদী সমাজ প্রতিষ্ঠা করতে হলে শাস্তি দিলে হয় না। শাস্তি তো হলো সমাজে অপরাধ কমানোর উপায়, কিন্তু টিকে থাকার জন্য কর্তৃত্ববাদী ধারায়, ফ্যাসিবাদী ধারায় টিকে থাকতে হলে আপনাকে শাস্তি দিলে হবে না, পুরো সমাজটাকে ভয় ধরায় দিতে হবে। কেন? মানে শেখ হাসিনা নির্বাচন করলেন, তিনি আন্দোলন করেছেন, তো তিনি এই কর্তৃত্ববাদীর দিকে এগোলেন কেন? কারণ ওনাদের একটা লেসন ছিল, এটা পজিটিভলি নেগেটিভলি দেখতে পারেন। সেটা হলো, বেশ কয়েকবার ওনারা ক্ষমতায় এসেছেন, কিন্তু যতবারই ওনারা ক্ষমতায় এসেছেন, ক্ষমতা আসার পরে ক্ষমতাতে যাওয়ার সময় ওনারা ক্ষমতা ছাড়তে চাইতেন না। আপনি জানেন তো এটা। গণভবন 1 টাকায় লিখে নেওয়ার কথাটাকে আপনি ভুলে গেছেন। যদি 96-এর কথা বলি, শেখ হাসিনা তো 96 পুরো টেনিয়রটাও শেষ করে তারপর তিনি পদত্যাগ করেছেন। তখন তো গণভবনটা কি অবস্থা ছিল, যখন তিনি যান, গণভবনটা লিখে নিয়েছিলেন না ওনারা 1 টাকায়, নিরাপত্তার জন্য। মনে পড়ে কি আপনার? তো গণভবনের ব্যাপারে একটা সিদ্ধান্ত ছিল না সংসদে যাওয়ার সময়। তো এটা কি কখনো কখনো কারোর মনে হয় যে ক্ষমতাটা, আমাদের মতো দেশগুলোতে প্রায় অনেকের কাছেই মনে হয় ক্ষমতা ছাড়া অনেক কষ্টের কাজ। তো ক্ষমতাটা ছাড়তে যেমন কষ্টের কাজ, আরেকটা বিষয় ছিল যে কয়েকবার ক্ষমতা ছাড়তে হয়েছে, ক্ষমতা ছাড়ার পরে যে পরিস্থিতি, কারণ ক্ষমতা থাকা অবস্থাতে তারা গণমানুষকে ওন করেন নাই, সেই পরিস্থিতিটাও এমব্রেস করতে তারা চান নাই আরেকবার মতো। যার ফলে আপনি দেখেন যে ঘটনা ঘটলো স্বাধীনতার পরপর, আবার যে ঘটনা ঘটলো ধরেন 96 সালে, 2001-এর পর, তো প্রত্যেকটা ঘটনার পরেই ওনারা মনে করেছেন যে এটা তো
স্বাভাবিক প্রক্রিয়া না। তাই যখনই ক্ষমতা পেয়েছেন শেষবার আসলে ওনাদের কাছে এটা মনে হয়েছিল এটাই শেষবার হয়তো, এবং সেক্ষেত্রে তারা কিভাবে সমাজের মধ্যে নিজেরা টিকে রাখবেন লম্বা সময়, সেই মেকানিজমটা তৈরি করেছিলেন। এটা একটা দিক হতে পারে, আর একটা ভূ রাজনীতি আছে আমার যেটা মনে হয়। এবং সেই ভূ রাজনীতিতে শুধুমাত্র এককভাবে কেউ চাইলে যে আঞ্চলিকভাবে ক্ষমতা থাকতে পারে তা না, একটা দেশে আরও অন্যান্য সাপোর্টটা লাগে। আপনি জানেন তো কার সাপোর্ট, মানে উনি কারোর কথায় এরকম করেছেন, উনিও থাকতে চেয়েছেন, কেউ ওনাকে রাখতেও চেয়েছে, এবং এইভাবে থাকতে হবে সেই পরামর্শ এবং দিয়েছেন। এইভাবে কারণ হলো অন্যভাবে তো আপনি 5 বছর থাকবেন, এরপরে তো আবার ক্ষমতা পরিবর্তন হবে, কারণ যারা ইনকামবেন্ট থাকে তারা তো আসলে ফিরে আসতে পারে না। আর যেখানে জাতীয়তাবাদী শক্তির তো আপনি দেখেন প্রত্যেকটা বার 2008-এর নির্বাচন ছাড়া প্রত্যেকটা নির্বাচনে, জাতির লাস্ট নির্বাচনে 116টা আসন পাইয়া বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হলেন। এরকম আপনি বিরোধী দলের নেতা দেখেছেন কখনো বাংলাদেশে যে 116টা আসন পেয়েছে? ছুঁই ছুঁই অবস্থা। এত শক্তিশালী বিরোধী দল কিন্তু আপনি কখনো দেখেন নাই। তো যেখানে জাতীয়তাবাদী শক্তিকে নানাভাবে যখন তারা ক্ষমতা ছাড়ে তখন তাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এবং এটার জন্য সবাই নেমে পড়ে। তো এই জায়গা থেকে বিশ্বাস করা যাচ্ছিল না যে আরেকবার যে যদি কোনো কারণে আবার পরিবর্তন আসে তখন তো আবার একই হিসাব যে বেগম খালেদা যে ক্ষমতায় আসবেন। তো বেগম খালেদা যে ক্ষমতায় আসলে তো তারা 5 বছর পরে ক্ষমতা ছাড়তে হচ্ছে। তাদের যেই অ্যাম্বিশনটা, আপনি কতগুলো কাজ হয়েছে গত 15 বছরে, মানে 2009 থেকে 2024 পর্যন্ত কত লোকের সেবা হয়েছে, প্রতিবেদী দেশের প্রত্যেকের কত সুবিধা হয়েছে। তো এই সুবিধাগুলো টিকিয়ে রাখার জন্য সবাই মিলেই পুরো প্রসেসটার মধ্যে একটা কর্তৃত্ববাদ তো একা একা করা যায় না, পুরো প্রসেস একটা টিম তৈরি হয়ে গেছিলো, এবং সেই টিমটাতে দেশের অভ্যন্তরে দেশের বাইরে সবাই মিলে চেষ্টা করেছে কীভাবে কর্তৃত্ববাদী মেকানিজম টিকে রাখা যায়। এবং এই টিকে রাখার জন্য আপনি যারা বলছেন যে শাস্তির কথা, যে জেলখানায় তো ফাঁসির কাষ্ট আছে, ছোট ফাঁসির জন্য যে আসামিকে রাখার জায়গা আছে, সেই জায়গাটা কত ছোট, সেই ধরনের ব্যবস্থাকে ইগনোর করে কেন আয়নাঘর তৈরি করা হলো? আয়নাঘরটা কিন্তু সমাজে আলোচিত ছিল। কর্তৃত্ববাদ ফেসিবাদ যারা প্রতিষ্ঠা করে তারা কিন্তু যে সকল ইনস্ট্রুমেন্ট তৈরি করে মানুষকে ভয় দেখানোর, তারা যতটা না এগুলো কার্যকর করতে চায়, কার্যকর কতগুলো করে এক্সাম্পল আকারে, কিন্তু যতটা কার্যকর তার চেয়ে বেশি সমাজের মধ্যে, টোটাল সমাজের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, ভয়ের প্রাদুর্ভাব তৈরি করতে চায়। সেটাই ছিল আসতে একই প্রশ্ন যে এই প্রচলিত শাস্তির যে ব্যবস্থা, বিরোধী দলীয় সদস্যরা, বিরোধী দলের নেতা কর্মীরা হরতাল করলে বা জনগণের কর্মকাণ্ডে বাধা প্রদান করলে বা সরকারের কাজে বাধা প্রদান করলে তাদেরকে সে আইন রয়েছে, সে আইন আছে, সেই আইনে তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে, আদালতে নেওয়া, মামলা করা, কারাগারে পাঠানো। এই প্রচলিত শাস্তির ব্যবস্থা থাকার পরেও কেন এই জায়গাতে উনি গেলেন? আপনার ধারণার থেকে জানতে চাচ্ছি, একদমই পলিটিক্যাল জায়গা থেকে না, কেন উনি গেলেন? এটা ইতিমধ্যেই উনি বলেছেন না, তারপর আপনার মতামত বলেছেন যে আসলে জানতে চাচ্ছি। একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা কিংবা তার বিপক্ষে কথা বলা, এটা তো একটা গণতান্ত্রিক অধিকার নাগরিকদের বা বিরোধী দলের বা যারা সমাজকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে চিন্তা করেন তাদের। কিন্তু সেটা তো একটা সীমার মধ্যে আছে, সেটা একটা আইনগতভাবে আপনি তাদেরকে কি করতে পারেন? আপনি বিরোধী দলের সরকারের বিপক্ষে কথা বলাটা কি অপরাধ? অপরাধ না। এই যে নিয়মতান্ত্রিক যে রাজনীতিটা ছিল, সেই রাজনীতিটা যদি করতো তাহলে যে কথাটা বলা হয়েছে যে এই দীর্ঘ শাসন ব্যবস্থাটা শেখ হাসিনা কায়েম করতে পারতো না, তার যে ফেসিবাদী চরিত্র সেটা নিশ্চিত করা যেত না। এই ফেসিবাদী চরিত্রটা নিশ্চিতই হয়েছে বিরোধী দলকে নিপীড়নের মাধ্যমে, এবং সেই নিপীড়নের লেভেলটা এরকম ছিল যে আইন আদালত এর আর তোয়াক্কা করেনি সে। এবং যে কথাটা আমার সমালোচক বলেছেন যে ভীতি সংস্কার করা, আপনার সমাজের মধ্যে সাধারণ জনগণের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা, অর্থাৎ সরকারের বিরুদ্ধে কেউ কথা বলবে না, আমরা যেটাই করব, আমরা দিনের ভোট রাতে করব, আমরা দুর্নীতি করব, আমরা বিরোধী দলের উপর নিপীড়ন করব, আমরা জোর করে ক্ষমতায় থাকব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান দখল করব, আমরা মিডিয়া দখল করব, সবাই আমাদের গুণগান করবে। এইটা নিশ্চিত করার জন্য আপনাকে আমরা যে অন্যায় করি না কেন তার বিপক্ষে কেউ কণ্ঠ তুলতে পারবে না বা তোলার সাহস করবে না। সেই জন্য তাদের ভীতির সংস্কৃতি তৈরি করা দরকার ছিল। যখন একজন মানুষ, দেশের একটা সাধারণ মানুষ মনে করে যে এই সরকারের বিরুদ্ধে কথা বললে তার নিজের লাশটাও খুঁজে পাওয়া যাবে না, তখন তার মধ্যে একটা ভয়ের তৈরি হবে।
সাধারণ নেতাকর্মীদের মধ্যে একটা ভয় তৈরি করবে। বুঝতে পারছি, রেইন অফ টেরর। এই ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য, এই আতঙ্ক তৈরি করার জন্য, ভীতি সৃষ্টি করার জন্যই ভয়ের শাসন। আইন আদালতের বাইরে রেইন অফ টেরর গিয়ে তৈরি করা। তারা আচ্ছা, আমরা এগুলো তো বইয়ে পড়তাম, রেইন অফ টেরর অনেক সংজ্ঞা পড়েছি বইয়ের। গুমের যেই বিষয়গুলো আমি যতটুকু পড়ালেখা করেছি সেখান থেকে জানি যে মাফিয়ারা এই বিষয়টা করতো, সবচেয়ে বেশি ছিল ল্যাটিন আমেরিকায়। কিন্তু সেটি আপনাদের একটা জিনিস মনে আছে কিনা, আন্দ্রেস এসকোবার, কলম্বিয়ার একজন বিখ্যাত প্লেয়ার ছিল, তার শুধুমাত্র তার আত্মঘাতী গোল দেওয়ার পরে, গোলের জন্য বাজিতে জিতে হেরে গিয়েছিল, দেশে যাওয়ার পরেই তাকে গুলি করে মারা হয়। মাফিয়ারা। এই ঘটনাগুলো মনে আছে। আমি বিরতিতে যাব, বিরতিতে যাবার আগে প্রশ্নটা করে যাই, সেটি হলো যে এরপরও এখনো এই যে গুম ঘর বা এই যে আয়না ঘর, এগুলোর সত্যতা কি? এগুলো আসলে আয়না ঘর কিনা? এটা আমার কথা বলছি না, কিছু মানুষের কিন্তু এখনো ধারণা আছে। তারা বলছেন যে না না, এটা রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এইভাবে করা হচ্ছে, আসলে এগুলো নেই। এক, দুই হলো এই যে মেজর জাহিদকে ব্রিগেডিয়ার জেনারেল এখন পদোন্নতি দেওয়া হলো, তার দুর্ভাগ্য যে এইভাবে পদোন্নতি নিতে হলো, এবং মেজর জিয়া তাকে, এবং তারা ডেকোরেটেড অফিসার ছিল আমাদের, এবং এই আমরা যতটুকু জানলাম যে তাকে, সে বগুড়া ক্যান্টনমেন্টে তখন কাজ করত, বগুড়া অথবা কুমিল্লা ক্যান্টনমেন্টে কাজ করত, যেটি এখান থেকে তার একজন সহকর্মী তাকে ফোন দিয়ে জানায় যে পিলখানায় কারা কিভাবে হত্যাকাণ্ড, এটি জেনে যাওয়ার জন্য তাকে প্রথমে চাকরিচ্যুত করা হলো এবং পরবর্তীতে তাকে জঙ্গি সাজিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো। একইভাবে এই যে ঘটনাগুলো, অর্থাৎ রাষ্ট্রের যে বাহিনী দেশের মানুষকে রক্ষা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির শান্তি বিধান করার জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে বাহিনীগুলো, সেই বাহিনীগুলোকে কে বা কারা কেন বা এই পর্যায়ে নিল, এইখান থেকে আমাদের বাহিনীগুলো কিভাবে বেরিয়ে আসবে, এই প্রশ্নটি থাকবে। দুটি প্রশ্ন, একটি হলো আমাদের বাহিনীগুলো কিভাবে বেরিয়ে আসবে এই অপরাধ থেকে। এখানে তো ভাই ভাইকে এখন অপরাধের দুই মুখ হয়ে গিয়েছে। আরেকটি হলো পরস্পর প্রতিপক্ষ হয়ে গেছে। আরেকটি হলো এখনও অনেক মানুষ মনে করেন রাজনৈতিক মতাদর্শের কারণে যে এগুলো আসলে হয়নি, এগুলো এখন ঘটনা ঘটানো হচ্ছে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি 1 মিনিট পরে। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর আওয়ারে। যে কথাটি বলছিলাম যে এখনও কিছু মানুষ এত কিছু দেখানোর পরও তারা বিশ্বাস করছেন না এটি, এবং আরেকটি বিষয় যে আমাদের বাহিনীরই কিছু কিছু অফিসাররা এমনভাবেই কাজগুলো করেছেন যে মনে হয়েছে যে তাদেরকে হুকুম দেওয়া হলে তারা সম্পূর্ণ বিবেকের বাইরে দিয়ে তার যে কোর্স কমান্ডিং যে মেথড, তার যে শপথ, এই সব কিছুকে ফেলে রেখে তিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন। এখান থেকে বাহিনীগুলো কিভাবে বেরিয়ে আসবে? ধন্যবাদ। আপনার দুইটা বিষয় বলে, আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে ট্রাইব্যুনালের জজ সাহেবরা কেন ঘটনাস্থল দেখতে গিয়েছিল। আপনি দেখেন, আমাদের দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে কি, আমরা রাজনীতি করতে করতে বা আমাদের রাজনৈতিক সমর্থনটা এতটা অন্ধ যে আমরা দলের যে কোনো কার্যক্রমকেই আপনি সমর্থন করি, দলের যারা নেতাকর্মী। আপনি দেখবেন 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য নারী, শিশু, কৃষক, হকার, সাধারণ মানুষ, তাদের মৃত্যু ঘটেছে ধর্ম বর্ণ নির্বিশেষে। কিন্তু আপনি আওয়ামী লীগের বড় একটা সংখ্যার মধ্যে দেখবেন তারা মনে করে এটা কোনো অপরাধী না, এবং তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা মিথ্যা অভিযোগ করা হয়েছে। তাহলে কি আপনি এই যে 1400 আপনার জীবন শেষ হয়ে গেল, এটা কোনো অপরাধ না? আমি তো বলি যে এখন যদি এটার অপরাধ না বলা হয়, এই বর্তমান যে সরকার আছে তারাও তো তোমরা লাইসেন্স দিয়ে দিতেছো যে এইভাবে তোমরা মাইরা ক্ষমতায় থাকতে পারবা, তোমার জীবন তো অনিশ্চিত করতেছো। তো আমাদের দেশের মানুষের মধ্যে অবিশ্বাসের একটা প্রবণতা আছে ব্যক্তিগত স্বার্থের কারণে। যেহেতু আওয়ামী লীগের লোকজন মনে করে যে না, এই 1400 হত্যাকাণ্ড কোনো অপরাধ না, সারা বাংলাদেশের মানুষের কাছে এটা দৃশ্যমান। আপনি অনেকগুলো
মানে হত্যাকাণ্ড আমরা দিনের আলোতে মিডিয়াতেও কল্যাণও দেখেছি, আবু সাইদকে কীভাবে সরাসরি গুলি করে হত্যা করা হয়, অন্যান্যগুলো। তো তারপরেও যদি কেউ বিশ্বাস না করে, এটাকে আপনি রাজনৈতিক বক্তব্য হিসাবে নিতে পারেন। এটা মানুষের বিশ্বাস অবিশ্বাসের বিষয়। মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনা নির্মম এবং নিষ্ঠুরভাবে জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং গত 17 বছরে গুম খুনের মাধ্যমে শাপলা চত্বর ঘটনা সহ অসংখ্য ঘটনায় অসংখ্য মানুষকে হত্যা করেছে। সেটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাস্তবতা। আপনার এই যে ঘটনা ছিল, আপনি মেজর জাহিদ তার ওয়াইফ আপনার ট্রাইব্যুনালে কমপ্লেন করেছে, তো এই ভদ্রমহিলা তো জীবিত আছে, সে সহ তার 2 শিশু সন্তানকে আপনার তুলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে 4 মাস গুম করে রাখা হয়। তো আপনার যেদিন তুলে নিয়ে যাওয়া হয় 16 সালে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর 4 মাস তাকে একটা আয়না ঘরে বন্দি রাখা হয়। তার যে একটা শিশু সন্তান, তাকে এরপরে আবার উদ্ধার দেখানো হয়। এই ভদ্রমহিলা আপনার 2024 সালের আগস্ট মাস পর্যন্ত জেল হাজতে ছিলেন। তাহলে তার, এটা তো গল্প না, এটা তো বাস্তব। এই তার যে বর্ণনা, তার থাকাটা, এই গুম হয়ে থাকা, আয়নাঘরে থাকা, বা এই যে আপনার আজমি সাহেব বলেন বা ব্যারিস্টার আরমান বলেন, এগুলো তো দৃশ্যমান, এগুলো তো অবিশ্বাস করার কোনো কিছু নেই। আপনার ফিজিক্যালি গিয়ে তো ট্রাইব্যুনালের জজ সাহেবরা দেখেছে, এর আগেও দেখেছে, আপনার ডিজিএফের আয়নাঘরে গিয়েছে, সেখানেও আপনার এই রূপগুলো, কক্ষগুলো পেয়েছে। এই ধরনের কক্ষগুলোই তো প্রমাণ করে যে এই ঘটনাগুলো সত্য। এখন বিশ্বাস অবিশ্বাস একটা রাজনৈতিক স্লোগান। আমরা কাজী মাহবুব আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে এরপরও কিছু মানুষ তারা বিশ্বাস করেন না, তারা মনে করেন যে এগুলো কিছু না, এগুলো তৈরি করা। এইটা তো, এই আলাপটা তো 5ই আগস্টের পরে আলোচনা আসে নাই। আয়নাগরের আলোচনা তো 5ই আগস্টের আগেই আমরা শুনেছি। না, এখনো আমরা দেখছি যে কিছু সাংবাদিক, কিছু সাংস্কৃতিক কর্মী এবং বরঞ্চ নেতাকর্মীর চেয়ে, আওয়ামী লীগের নেতাকর্মীর চেয়ে কিছু সাংস্কৃতিক কর্মী, কিছু সাংবাদিক, তারা বিভিন্নভাবে এই যে অপরাধগুলোকে ঢাকার, তারা রাজনৈতিকভাবে রাজনীতি করার সুযোগ চাইতে পারে, কিন্তু এই অপরাধকে পুরাপুরি ডিফাইন করছেন, জাস্টিফাই অস্বীকার করার চেষ্টা করছে আর কি, অপরাধগুলোকে ঢেকে ফেলার চেষ্টা করছে এবং তাকে স্যাটায়ার করছেন, তাকে টিজ করছেন যে এগুলো কোনো অপরাধী না। সেটা প্রধান কারণ হলো তারা তো বেনিফিশিয়ারি ছিল গত রেজিমের। তো যারা যে রেজিমের বেনিফিশিয়ারি, তারা তো সেই রেজিমের অপরাধগুলো ঢাকতেই চেষ্টা করবে, এবং এর জন্য তারা আসলে বিশ্বাস অবিশ্বাসের জায়গাতে করছে তা না। এটা হলো তারা তাদের ইনভলভমেন্টের জায়গাগুলো, তারা যে রেজিমটাকে সাপোর্ট করছে, সেই রেজিমটা যে এতটা নিচের লেভেলে কাজগুলো করেছে, যে নিজের দেশের জনগণ মানুষ খুন করাকে জায়েজ মনে অবিশ্বাস করবেন। যারা মানুষ, এটি তো ডাকাতরা করে, যে আমার অস্ত্র শস্ত্র বা আমি সম্পদ লুণ্ঠন করব, দরকার হলে মেরে ফেলবো। যারা এই কাজটা করেছে তাদের সমর্থক তো তারা নাকি। তো সুতরাং যখন এই কাজটা করা গেছে, সেই কাজটা সমর্থন করতে পারার লোক থাকবে না, এটা মনে করার কিছু নেই। কিন্তু এইটা মূলত হলো একটা কনফিগারেশন থেকে, সেটা হলো সে একটা চিন্তার মধ্যে বিলং করে, সেই চিন্তাটা এতটা ডমিনেন্ট হয়ে গেছে তার উপরে, যে কোনো অপরাধী তার কাছে এতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ ওই চিন্তাটা। এটা কি মানসিক রোগী? এটা মানসিক রোগীর চেয়ে হলো কি, আসলে রোগী না, তারা জেনে শুনে বুঝে এটা করেন, তার নিজের বিষয়টাকে জাস্টিফাই করার জন্য, নিজের অবস্থানটাকে জাস্টিফাই করার জন্য, নিজের বিশ্বাসটাকে, নিজের আদর্শটাকে সুপার মনে করানোর জন্য, অন্যের কাছে সুপার করে তোলার জন্য সে নিজেই কাজটা করে। এটা রোগের চেয়ে বেশি কি তার নিজস্ব স্বার্থ। মানুষ যারা রোগী, সে তো হাসপাতালে থাকে, তাকে সমাজ অ্যাকসেপ্ট করে না। কিন্তু যিনি অপরাধী, তিনি নিজেকে নানানভাবে গুছিয়ে উপস্থাপন করেন সমাজের কাছে। এইটা তার কৌশল, অসুস্থতা নয়। আমরা যেটাকে আপনি যেটাকে অসুস্থতা বলছেন না, এটা সে কৌশল করে আপনার কাছে আপনার আদর্শকে ঢেকে দিচ্ছে তার অপরাধ দ্বারা। এইটা সমাজ মেনে নিচ্ছে। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, মানে সোসাইটিতে গুম, আপনি অনেকে বলে কি পরিবর্তন আসলো? আরে পরিবর্তনটা তুমি চোখে দেখতে পাচ্ছ না? গুম হচ্ছে না, খুন হচ্ছে না, বাড়িতে তুলে নেওয়া হচ্ছে না, তুমি অপরাধ দেখতে পাচ্ছ না? আপনি যে বললেন ইলিয়াস আলীর ঘটনা কি ঘটতেছে? আপনি যে দেখলেন এখন মানে আমাদের পুরান ঢাকার সেই নেতা, ওনার নাম জানি কি ছিল,
ওই যে চৌধুরী আলম। চৌধুরী আলমের ঘটনা কি এখন দেখতে পাচ্ছেন? বিষয়টা হলো আপনি এখানে এমনভাবে অন্ধ হয়ে গেছেন, আমি বলবো না, এত ধান্দাবাজ হয়ে গেছেন, এত স্বার্থপর হয়ে গেছেন, এতটা আপনি নিজের স্বার্থের ক্ষেত্রে এতটা ডমিনেন্ট হয়ে গেছেন যে আপনি এই অপরাধগুলোকে ঢাকার জন্য পায়তারা করছেন। এখন এটা তো তার অসুস্থতা নয়, এটা হলো সে এই অপরাধগুলো যে তার রিজিম করেছে সেটা অস্বীকার করার প্রবণতা। অ্যাডভোকেট মাহবুব, আপনার কাছে আসি। আমি তিনটি ঘটনার কথা বলি। একটি হলো, আপনার মনে আছেন যে এটি তো গেল বিরোধী দলের কথা বলছিলাম আমরা, কোন কোন ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট আমরা বলি, কিছু কিছু ক্ষেত্রে তো এটাও দেখেছি যে নারায়ণগঞ্জে র্যাব আওয়ামী লীগেরই এক পক্ষের কথায় আর এক পক্ষের 7 জনকে মেরে ডুবিয়ে দিল। কিশোর এবং মোশতাক একজন কার্টুনিস্ট, একজন ছড়াকার, শুধুমাত্র ছড়া লিখেছিল যে আমি চৌ নাফিস শরাফত জানি ব্যাংক খাওয়ার ধারাপাত, এই 2 লাইন লিখেছিল আর একটা ছবি এঁকেছিল। চৌধুরী নাফিস শরাফত নামে একজন ব্যবসায়ীর কথায় তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং মোশতাকের 36 বার জামিন আবেদন নাকচ করা হয়েছে। মোশতাক জেলখানায় মারা গিয়েছে। এবং আর একটি ঘটনা বলি, কাজল যে সাংবাদিকের কথা বললেন, তারপর আমাদের প্রবাসে ছিল সাংবাদিক, তার বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো করেছেন অফিসাররা, যেমন মনিরুল ইসলাম একজন ছিলেন, ডিসিডিবি ছিলেন তিনি, কৃষ্ণপদ রায় ছিলেন একজন, হারুন, আমরা ভাতের হোটেলের হারুন অনেকেই মজা করে বলে, বা এবং র্যাবের অফিসার ছিলেন। আমরা গতকালকে দেখেছি যে একজন মিফতা নামের একজনকে আটক করা হয়েছে। এই যে ওনারা যে এই কাজগুলো করতেন, ওনাদেরকে কি আসলে ওনাদের শপথটা কি? ওনাদেরকে এরকমের এই ঘটনাগুলোই করানো হতো, নাকি ওনারা অনেক টাকা পেতেন, না কেন করতেন ওনারা এই অফিসার দেখে, কি কারণে করতেন এটি? দেখেন, আমরা শেখ হাসিনাকে ফেসিস্ট বলি। একজন ব্যক্তি এককভাবে ফেসিস্ট হয়ে উঠতে পারে না। তার কিছু সুবিধাভোগী গোষ্ঠী লাগে, তার কিছু সহায়ক শক্তি লাগে। আপনার এই শেখ হাসিনার ফেসিজমকে দীর্ঘায়িত করার জন্য এবং শেখ হাসিনার এই যে ফেসিস্ট হয়ে ওঠার যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আরও কিছু আনুষঙ্গিক সাপোর্ট তার প্রয়োজন ছিল। যেমন ধরেন, আপনার ভোট ব্যবস্থাটা নষ্ট করে দেওয়া, রাতে আয়োজন করা, তাতে তার ওইখানকার ডিসির সমর্থন প্রয়োজন ছিল, পুলিশের সমর্থন প্রয়োজন ছিল। এমনকি আপনি মনে আছে কিনা যে আপনার আজিজ সেনাপ্রধান ছিলেন সাবেক, তিনি আপনার রাতের ভোটের পরদিন সকালে বলছিলেন যে আসলে এই ধরনের শান্তিপূর্ণ ভোট বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। তো এই যে ফেসিস্ট এরা, সেই তার বিনিময়ে এই যে আজিজ কী করেছে, আজিজের যে ভাইয়েরা ছিল শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে সে মুক্ত করেছে। তাদের মৃত্যুদণ্ড হয়েছিল, সেই মৃত্যুদণ্ডের যে সাজা সেটা মওকুফ করেছে। তো এই যে ব্যক্তিগত স্বার্থের কারণে শেখ হাসিনা ফেসিস্ট হয়ে সে আরও কিছু ধাপে ধাপে ফেসিস্ট তৈরি করেছে। আপনার এই যে জিয়াউল হাসান বলেন, এই যে কয়েকজন বেরুজিরের কথা বলেন, কিংবা এই যে ভাতের হোটেলের হারুনের কথা বলেন, মনিরুল ইসলামের কথা বলেন, তারা তো শেখ হাসিনার ফেসিজমকে এস্টাবলিশড করেছে, শেখ হাসিনার ফেসিজমকে প্রোটেকশন দিয়েছে। তখন তারা কেউ তাদের সার্ভিস রুলসের কথা বলেন, তাদের বা আইনের কথা বলেন, কিংবা দেশের তারা যে শপথ নিয়েছে, দেশ, আমাদের সেনা সদস্য অনেক আছে, জিয়াউল হাসানের কথা আপনার মনে আছে যে সে সম্ভবত 1000-এর অধিক গুমখুনের সাথে সে জড়িত। আবার 7 মার্ডারের কথা বলেছেন, সেখানেও তো একজন সেনা সদস্য সম্পৃক্ততা ছিল। আপনার একরাম হত্যাকাণ্ডে সেনা সদস্যদের, এই যে র্যাবের মাধ্যমে, র্যাবকে একটা মাফিয়া বাহিনী তৈরি করে ফেলা হয়েছিল। শাপলা চত্বরে কি নির্মম ঘটনা ঘটেছিল, সেখানে র্যাব নেতৃত্ব দিয়েছে। তো এই ধরনের আসলে অসংখ্য হত্যাকাণ্ড, অসংখ্য নির্বাচনী অনিয়ম, অসংখ্য আপনার বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করা, এর সাথে বাংলাদেশের আপনার শৃঙ্খলিত বাহিনীর অনেক সদস্য যারা আমি বলবো ক্ষমতার লোভে, অর্থের লোভে বা অন্যান্য কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে তাদের যে আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, তাদের যে ব্যক্তিগত দায়িত্ব, তাদের উপর অর্পিত দায়িত্ব, সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে এরা এই কাজগুলো করেছে। আমরা দেখেছি বেনজিরের সম্পদের পাহাড়, ওসি প্রদীপের, যাদের নাম বললেন প্রত্যেকের শুধুমাত্র এই ধরনের ফৌজদারি অপরাধ না, তারা প্রত্যেকে করাপ্টেডও, এবং সম্পদের পাহাড় আছে প্রত্যেকের। আপনি যে ওসি প্রদীপের ওসি ছিল, সে
মেজর সিনহা হত্যা মামলা। আপনি দেখেন রাষ্ট্রীয় ব্যবস্থাটা এই এত ভয়াবহ হয়ে গেছিল, একজন ওসি চাইলে একজন সাবেক সেনা কর্মকর্তাকে হত্যা করছে তার ব্যক্তিগত স্বার্থে। আবার আপনার এই যেটা বললেন নারায়ণগঞ্জে 7 মার্ডার, সেটাও কিন্তু আপনার ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত রেশারেশিতে একজন নির্দেশে আরেকজন ঠিক আওয়ামী লীগের একজন কাউন্সিলর সহ 7 জনকে আপনার খুন। কাজী মাহবুব, যে কথা বলছিলাম যে এই যে বাহিনীর মধ্যে এই যে একটা টক্সিসিটি বলবো কি না জানি না, বিষ ঢুকে যাওয়া, অর্থাৎ তারা মেরেছেন বাহিনীর সদস্যদেরকে, সাধারণ মানুষদেরকে, আবার বিচারে তারাও মৃত্যুর সম্মুখীন হচ্ছে। এটার একটু উদাহরণ দিই যে ধরেন আবরারকে যখন 20 জন বুয়েটের ছেলে মারা গেল, একজন বুয়েটের ছেলেকে মারলো তারা, 20 জন বুয়েটের ছেলে কিন্তু আসামি হিসেবে, অর্থাৎ আমরা 21 জনকে, একটা ঘটনায় 21 জন মেধাবীকে হারালাম। তো এখানে মেধাবীর কথা বলছি না, আমি এই যে অফিসারদের কথা বলছি যে তারা মেরেছেন, আবার এখন তাদেরকেও তাদেরকে গড়ে তোলা হয়। এই সব কিছু মিলে এই বাহিনী আবার কিভাবে ভালো হবে, মানে বাহিনী ফিরে আসবে কিভাবে? আপনাকে আবার ধন্যবাদ। এটা তো বাহিনীর বিষয় না, আমি জাস্ট যেটা মনে করি সেটা হলো একটা বাহিনীর কিছু লোক, অল্প কিছু লোক একই একদমই সংখ্যায় বাহিনী যে কত বড়, তার যে ধরেন বাহিনীর 100টা লোক ইনভলভ, তো 100টা লোক তাহলে কি বাহিনীটাকে সে রিপ্রেজেন্ট করে না, সে ব্যক্তিগত স্বার্থ, পদ পদবি এবং নিজের অবস্থান, অর্থ, এগুলোকে ম্যাক্সিমাইজ করার জন্য সে এই প্রক্রিয়ার মধ্যে গিয়েছে। সুতরাং এটা তো আসলে তার লক্ষ্য, এটাই হলো তার ব্যক্তিগত আদর্শ, স্বার্থ। তো ব্যক্তিগত স্বার্থে তারা গিয়েছে এখানে কিন্তু তাদের, আমার কাছে যেটা মনে হয় যে এটা হয়তো রাজনৈতিক দল বা ব্যক্তি হিসাবে একটা মেকানিজম ছিল তার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, কিন্তু বাহিনীর, অথবা এমনও হতে পারে আপনার, মানে বাহিনীর প্রথমত হলো বাহিনীর যারা তার সাথে ইনভলভ হয়েছে তারা একটা ব্যাপার হলো তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে গেছে, কিন্তু আরেকটা এমন হতে পারে, সেটা হলো আপনার মনে পড়ে কিনা দেখেন যে অনেক লোক কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল আফটার 2009-এর দিকে, এবং আপনি দেখবেন যে ম্যাক্সিমামেই কিন্তু নানান কানেক্টেড হয়ে গিয়েছে, এবং আমি অনেকেই দেখবেন অ্যাডহক ভিত্তিতে নিয়োগ হয়েছে অনেকে। তো এই যে অ্যাডহকের ভিত্তিতে নিয়োগ হয়েছে, এরা দেখা যাবে এমন কিছু লোক যারা আসলেই কর্তৃত্ববাদ, ফেসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য ইনিশিয়ালি সাপোর্ট করতে তাদের দ্বারা টিম তৈরি করা হয়েছে। আপনি তাদের যে স্মার্টনেস, তাদের যে ডিলিংস, এবং তারা যে স্বল্প সময় ছিল, তো এটা অনেকের দেখা যায় এটাও হতে পারে কিন্তু যে বাহিনীগুলোতে এই ধরনের এক ধরনের ইন্টারভেনশন ছিল কিনা দেখেন। বিশেষ করে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এমনও হতে পারে যে আপনি যাকে মনে করতেছেন র্যাবের অফিসার, কি আসলে অফিসার ছিল? আচ্ছা, আমি সেটা এমন হতে পারে কোন রাজনৈতিক দলের বা বিরতির সময় হয়ে গিয়েছে, তরুণ রাজনৈতিক দলগুলোর বা কোন দলের নেতা, কিন্তু সেই পোশাকটা পরেছে এরকম। হ্যাঁ, বিরতিতে যাওয়ার আগে একটি ঘটনা বলে যাই অ্যাডভোকেট মাহবুব আপনাকে, যে এই যে ইরান যুদ্ধের সময় আমরা সেভারেল জেনারেলকে দেখেছি যে তারা অস্ত্র ফেলে দিয়েছেন, তারা প্রয়োজনে পদত্যাগ করে চলে গেছেন আমেরিকান আর্মির মধ্যে। তো উনাদের কি এই পদ ছিল না যে এতটাই ডেসপারেট হতে হবে যে প্রয়োজনে মানুষ খুন করে হলেও সে থাকবে? আমি সেই জায়গাতে আসবো। আর একটি বিষয় আছে, সেটি হলো এই যে জঙ্গি নাটক সাজানো, অর্থাৎ একদম নিরপরাধ ব্যক্তিকে নিয়ে একটা ঘটনা সাজানো, এবং সেইটি আবার আমাদের কিছু কিছু মিডিয়া সেটাকে আবার ঠিক যেভাবে বলা হয় সেভাবে প্রচার করা, কোনো ধরনের মিডিয়ার নিজস্ব কোনো ইনভেস্টিগেশনে না যাওয়া, এই দুই অপরাধের অ্যানালাইসিসটা জানতে চাই। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। অ্যাডভোকেট মাহবুব, আমি যেই আলোচনাটি এনেছিলাম যে এই ইরান যুদ্ধের কথা বললাম, যে সেখানে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত, বা সেটি তো ছিল স্ট্রাকচারাল যুদ্ধ, সেই যুদ্ধ তারা করতে চায়নি, অনেকেই রিজাইন করে চলে গিয়েছে। তো কী এমন বাধ্যবাধকতা ছিল যে এতজন মেজর জেনারেল, তারা অনেকেই বলেন যে তাদের ঘাড়ে কয়টা মাথা, শেখ হাসিনার কথা অমান্য করা যেত না, তার সার্ভিস রুলে কি এমন ছিল যে এই অন্যায়টা এবং এই যে জঙ্গি নাটক, নিরপরাধ ব্যক্তিদেরকে নিয়ে এসে তাদেরকে মেরে ফেলে সাজানো নাটক, এবং সেইটি আবার কিছু বশংবদ আমাদের মিডিয়া
তারা আবার সেটাকে ফলাও করে বিশাল করে প্রচার করে মানুষের মধ্যে সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলা। দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যে আসলে ফেসিবাদ যে শাসন ব্যবস্থা সেটা কায়েম করতে হলে সমাজে ভয় আতঙ্কর একটা পরিবেশ তৈরি করতে হয়। শৃঙ্খলিত বাহিনীর অনেক মানে পুরো বাহিনীগুলো না, বাহিনীতে কিছু স্বার্থান্বেষী অফিসার বা ব্যক্তি এই ফেসিবাদী শাসন ব্যবস্থার সাথে এমনভাবে সম্পৃক্ত হয়েছিল যে এর বাইরে যারাই কণ্ঠ উচ্চ করার চেষ্টা করেছে বা কথা বলার চেষ্টা করেছে তাদের আপনি মেজর আপনার জাহিদের বিষয়টা যদি আপনি আসেন, যেটা আমরা তার স্ত্রীর বর্ণনা থেকে যেটা জেনেছি যে সে কথা বলতে চেয়েছে, অর্থাৎ এই যে আপনার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, কারণ তাকে ওইখানে প্রপোজ করা হয়েছিল, সে যায়নি, পরে তার বন্ধুর মাধ্যমে জানে যে কীভাবে এই হত্যাকাণ্ডটা করেছে। তো এইরকম বেশ কিছু তথ্য সে জেনে যাওয়ার কারণে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। এবং জঙ্গি নাটকের যে কথাটা বলেছেন, বেশ কিছু সেনা কর্মকর্তা প্রবেজিং অফিসারকে কিন্তু ওই সময় চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে কাউকে জঙ্গি সম্পৃক্ততায় জেল হাজতে পাঠানো হয়েছে, কারো আপনার নির্বাসনে যাওয়া হয়েছে। কারণ কি, তাদের মধ্যে একটা ভয় তৈরি করা হয়েছে যে তোমরা কেউ যদি আমার এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলো তাহলে তার পরিণতি হবে জঙ্গি সাজিয়ে আমি হয় তোমাকে হত্যা করব, না হয় জেল হাজতে পাঠাবো, অথবা তোমাকে এই দেশ ছেড়ে পালাতে হবে। একজন সেনা অফিসারের স্ত্রী এবং সন্তান আপনার 4 মাস ছিল গুম অবস্থায়, এরপরে প্রায় 10 বছর সে ছিল, 8 বছর ছিল সে জেল হাজতে। তাহলে আপনি একটা জিনিস, এই যে নির্মম উদাহরণগুলো সৃষ্টি করেছে, কেন করেছে? আজমিকে কেন দীর্ঘদিন আপনার গুম করে রাখা হয়েছে? ইলিয়াস আলীকে কেন গুম করা হয়েছে? একটা প্যানিক সৃষ্টি করা হয়েছে বাহিনীর মধ্যে। তবে হ্যাঁ, ধন্যবাদ আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের একটা পর্যায়ে এসে ঠিকই জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তারা কিন্তু বৃহত্তর বাহিনী কিন্তু আপনার শেষ সময়ে এসে শেখ হাসিনার পক্ষে আর দাঁড়ায়নি, যে কারণে কিন্তু এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এবং এটা আমি মনে করি এই যে সমস্ত বাহিনীর সবাই সম্পৃক্ত না, তাদের দায় আছে, দায় নেই তা বলার সুযোগও নেই। কারণ 2018 সালের একটা বৃহৎ নির্বাচন, এই নির্বাচনে কয়েক লক্ষ আপনার পুলিশ অফিসার, সেনা সদস্য, মিডিয়ার বা স্কুল শিক্ষক, নির্বাচনী কর্মকর্তা তারা জড়িত ছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয়, আপনি দেখবেন যে রাতে যে ভোটের কার্যক্রমটা পরিচালিত হয়েছে তার আপনি কিন্তু ভিডিও ফুটেজ ব্যাপকভাবে পাবেন না, তার ব্যাপকভাবে সেটার গল্পটা শুনবেন না। তারা এতটা আপনার সুনিপুণভাবে কাজ করেছে এবং সুনিপুণভাবে এই পার্টে এই লোকগুলো রোল প্লে করেছে। এবং কোন সাংবাদিক এই জিনিসটাকেই আবার পজিটিভলি নেয় যে কোনো ভিডিও ফুটেজ তো নাই, প্রমাণ কি? কারণ হচ্ছে আমরা এই আলোচনাটা এরা পার্ট হয়ে গেছে, এই ফেসিবাদের পার্ট হয়ে গেছে এবং তারা যে সুবিধা নিয়েছে আমরা শুনেছি। কখনো কখনো এখানে যারা নির্বাচনী দায়িত্বে ছিল, ওসি এক ধরনের বোনাস পেয়েছে, ডিসি এক ধরনের বোনাস পেয়েছে, মানে বোনাস বলতে হচ্ছে অবৈধ সুবিধা পেয়েছে, আপনার ইউনো পেয়েছে। তো তারা এই ফেসিবাদের পার্ট হয়ে গিয়েছে। আমরা শেষ প্রান্তে কাজী মাহবুব আপনার কাছেও এটা জানতে চাই যে এই যে আমি বিশেষ করে মিডিয়ার কথাটা আনবো, এই যে মিডিয়াও যাদের একটু আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি তদন্ত করার সুযোগ ছিল, ইনভেস্টিগেশন করার সুযোগ ছিল, সেই দিকে না গিয়ে একাধারে আইন শৃঙ্খলা বাহিনী বলেছেন যে এই 5 জন জঙ্গি, এদেরকে মেরে ফেলা হলো। এবং যেহেতু মৃত মানুষের আর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, সেহেতু আইন শৃঙ্খলা বাহিনী যা বলেছেন সেটি আবার ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা। এই মিডিয়াদের কি এই অপরাধীর সাথে অপরাধী হিসেবে যুক্ত করা যাবে? তাদের কি শাস্তির দরকার আছে? আপনি যে মিডিয়া কেন, যে কোনো ব্যক্তি যদি যেই অপরাধটাকে সমাজে স্বীকৃত অপরাধ এটার পক্ষ অবলম্বন করে, যে কোনো সিটিজেন বা যে কোনো ব্যক্তি কিন্তু এর জন্য কনডেমড। আর মিডিয়া তো ডাবল কনডেমড, কারণ মিডিয়ার কাজ ছিল যদি কেউ এই অন্যায়টা করে এটাকে ওপেন করে দেওয়া, খোঁজ নিয়ে ইনভেস্টিগেশন করে এটাকে মানুষকে জানিয়ে দেওয়া, যেন মানুষ প্রতিবাদ করতে পারে, প্রতিরোধ করতে পারে। কিন্তু যখন মিডিয়া উল্টা করেছে, এই যা ঘটেছে তাই ঠিক, মানুষকে আবার বিশ্বাসযোগ্য করে, সেটার জন্য তো আসলে যেই মিডিয়া, আমি তো মিডিয়া বলবো না পুরো, আমি বলবো যে যারা বা যেই মিডিয়ার কিছু লোক এইসব কাজে ইনভলভ, তাদেরকে তো দৃষ্টান্তমূলক এক ধরনের বিচারের মধ্যে আনা উচিত, তদন্ত করে বা ইনভেস্টিগেশন করে। তবে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যেভাবে মিডিয়াগুলো কাজ করেছে গত 15 বছর, আমি তো মনে করি কর্তৃত্ববাদ ফেসিবাদ প্রতিষ্ঠার পিছনে একটা বড় দায় হলো এই মিডিয়াগুলো যদি সরব থাকতো, মানে নির্লজ্জভাবে অনেক সময় যে কোনো, সব মিডিয়ার কথা আমি বলছি না, কোনো মিডিয়া
কোনো মিডিয়ার মালিক কোনো মিডিয়ার ব্যক্তি তারা কিন্তু এটা করেছে। না, এই যে মাহফুজ আনামদের মতো কিছু সম্পাদক, তারা নিজেদেরকে অনেক জ্ঞানী গুণী মেধাবী মনে করেন, তারা এই যে এখন বয়স হয়ে গিয়েছেন, তারা কিন্তু নিজেরা মুখ দিয়ে স্বীকারও করেছেন যে ডিজিএফআই এর সাপ্লাই করা বিভিন্ন জিনিস তিনি সেগুলো প্রচার করে তাদের পক্ষ অবলম্বন করেন। না, এটা যদি এমনটা হয়ে থাকে তিনি কোনো অপরাধের পক্ষ নিয়ে থাকেন, সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, এবং এটার তো বিচারের ব্যবস্থা আছে। এবং আপনি দেখেন, আমি মাঝে মাঝে মনে করি যে খুবই সম্মান করি, আমরা অনেকেই সম্মান করেন যে আনিসুজ্জামান ঢাকা ইউনিভার্সিটির, এরকম তো অনেক গুরুত্বপূর্ণ লোক ছিলেন যারা সমাজে প্রতিষ্ঠিত খ্যাতিমান। কিন্তু যখন সারা দেশ জুড়ে এই ভয়ের সংস্কৃতি তৈরি করার জন্য যেভাবে গুম এবং খুন এবং মানুষজনকে উঠিয়ে নেওয়া ছিল, যে সকালবেলা যাকে উঠিয়ে নেয় দুপুরবেলা তাকে পাওয়া যাচ্ছে না, বা সকালবেলা উঠিয়ে নিচ্ছে একদল, বলতেছে আরেক দলের কাছে হচ্ছে, শেষ হচ্ছে আরেক দলের কাছে। এই যে আপনাদের রিপোর্টগুলো দেখলেন কি অবস্থাগুলো, তো এই যে প্রক্রিয়াটাকে সবার আপনার কাছে একদম ক্লিয়ার ছিল, আমার কাছে ক্লিয়ার ছিল, ওনার কাছে ক্লিয়ার ছিল, তাহলে এই ধরনের জ্ঞানী মানুষের কাছে ক্লিয়ার ছিল না? তারা কি কোনো কথা বলেছে সেভাবে? সবাই তো পদবি পদক নিয়েছে, পদবি পদক, তিনটা জিনিস, এবং এইভাবে বিক্রি হয়ে গেছে। তো মিডিয়াতেও কেউ এমন ছিল যারা এইভাবে বিক্রি হয়ে গেছে, কিন্তু ভালো মানুষ যে মিডিয়াতে আর নাই তা না, অনেক মানুষ আছে যারা মিডিয়াতেও মানে ন্যায়ের পক্ষে কাজ করেছে। এই ভূমিকার জন্য আপনার কোনো বলার কিছু আছে কিনা? আসলে যেটা বলছি যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় মিডিয়ার একটা ভূমিকা থাকে। নীরবতা, মিডিয়া যদি নীরব থাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এখানে তো নীরব ছিল না। মিডিয়া যদি সরব হয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিপক্ষে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে যদি মিডিয়া সোচ্চার থাকে, তাহলে কোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হতে পারে না। মিডিয়াকে কথা বলতে হবে, মানুষের কথা, দেশের কথা, তাহলেই একমাত্র এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাটা তৈরি হবে না। একটু অ্যাড করি যে এখানে মিডিয়া নীরব ছিল না কর্তৃত্ববাদ যখন এসব করছিল, বরং এটাকে সাপোর্ট করেছে অনেক মিডিয়া, কর্তৃত্ববাদ ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য অ্যাসিস্ট করেছে। আপনাদের দুইজনকে ধন্যবাদ। বিভিন্ন বাহিনী বা সাংবাদিকতার উচ্চ শিক্ষার সময় একটি বিষয় শেখানো হয়, কোড অফ সাইলেন্স। কোড অফ সাইলেন্স মানে হলো আমার পাশের জন একটি অন্যায় করছে, আমি যেহেতু তার ফেলো ফ্রেন্ডস, সেহেতু আমি বুঝেও চুপ করে থাকছি। এরকম কোড অফ সাইলেন্স অনেক সময় এমন দেখা যায় যে যুক্তরাষ্ট্র একটি অন্যায় যুদ্ধ করছে, আরও 5টি দেশ চুপ করে আছে, এটি একটি বৃহত্তর স্বার্থের কোড অফ সাইলেন্স। তো আমাদের মিডিয়া কোড অফ সাইলেন্সের মধ্যেও ছিল, আবার আমাদের মিডিয়া অনেক ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্যও, অর্থাৎ অবিশ্বাস্য ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তোলার ভূমিকাও নিয়েছে। এখন সেই সব মিডিয়ায় যারা তখন ছিলেন, এখনও তারা আছেন, তারা আত্মজিজ্ঞাসা করেন কিনা, এটি হলো সবার আগের শাস্তি। আর এর পরের ফৌজদারি অপরাধের শাস্তি, সেটি তো সরকার ভালো জানবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।